ইরানের উপর আকস্মিক হামলার প্রথম কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের হাইকমান্ড যে পূর্ণ বিজয় দাবি করেছিল তা একটি কৌশলগত পরাজয়ের মতো দেখতে ১২ দিন সময় লেগেছে মাত্র। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসরায়েলের যুদ্ধবিরতি মানতে ব্যাপক অনীহা দেখা গেছে। এই যুদ্ধে ইসরায়েলের ৩টি লক্ষ্যের কোনোটি পূরণ হয়নি। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস হয়েছে বলে করা ট্রাম্পের দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ এখনও নেই। মিডল ইস্ট আই এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ডেভিড হারস্টের ভাষ্য এটি। মিডল ইস্ট আই এর লেখা তার মন্তব্য প্রতিবেদনটির বাংলা অনুবাদ তুলে ধরা হলো। লেখাটির শিরোনাম, ইরানকে জব্দ করতে গিয়ে আমছালা সব হারিয়েছে ইসরায়েল। ১৯৪০ সালের ১৪ নভেম্বর লুফোত ওয়াফে বা জার্মান বিমান বাহিনী কভিন্ট্রিতে চালানো তাদের বোমা হামলাকে একটি অসাধারণ প্রযুক্তিগত সাফল্য হিসেবে দেখেছিল। জার্মান প্রচার মাধ্যম এই হামলাকে যুদ্ধের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করে। নাৎসিদের প্রধান প্রচারক জোসেফ গোয়েলস এই হামলা এতটাই আনন্দিত হন যে এর সম্মানে তিনি একটি নতুন শব্দ তৈরি করে ফেলেন, কাভেন্ট্রের, যার অর্থ পূর্ণ বিজয়। তবে এই পূর্ণ বিজয়ের আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু হামলার পর যুদ্ধবিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ উৎপাদন দ্রুত বিকল্প কারখানায় স্থানান্তর করা হয়। ফলে উৎপাদনের ক্ষমতা কেবল ক্ষতিগ্রস্ত হয়েছিল, ধ্বংস হয়নি। কয়েক মাসের মধ্যে কারখানাগুলোতে পূর্ণ উৎপাদন ফিরে এসেছিল। আমরা এখন জানি যে বিধ্বস্ত কাভেন্ট্রি ক্যাথেড্রালের ছবি আমেরিকায় যারা তখনও যুদ্ধে যোগ দেয়নি সেখানে কি প্রভাব ফেলবে তা নিয়ে জার্মানরা চিন্তিত ছিল না। প্রকৃতপক্ষে জার্মানরা ব্রিটিশদের পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর বিষয়টি ভুলভাবে মূল্যায়ন করেছিল। ব্রিটিশরা এর প্রতিক্রিয়া এমনভাবে আঘাত হানার সংকল্প করেছিল যে আগে কখনো ঘটেনি। এর কিছুক্ষণ পরেই রয়্যাল এয়ারফোর্স জার্মানির ওপর ব্যাপক বোমা হামলা শুরু করে। ইরানের ওপর তাদের আকস্মিক হামলার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের হাইকমান্ড যে পূর্ণ বিজয় দাবি করেছিল তা একটি কৌশলগত পরাজয়ের মতো দেখতে ১২ দিন মাত্র সময় লেগেছিল। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসরায়েলের যুদ্ধবিরতি মানতে ব্যাপক অনীহা দেখা গেছে। এই যুদ্ধে ইসরায়েলের ৩টি লক্ষ্যের কোনোটি পূরণ হয়নি। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস হয়েছে মনে করা হলেও ট্রাম্পের দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ এখনও নেই। ইরান তার কিছু সেন্ট্রিফিউজ ক্ষতির হাত থেকে সরিয়ে নেওয়ার সময় পেয়েছিল এবং ৪৫০ কেজির বেশি সমৃদ্ধ উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ কোথায় রাখা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এদিকে হামলার প্রথম কয়েক ঘন্টায় নিহত কয়েক ডজন জেনারেল ও বিজ্ঞানীর স্থলে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি মূল্যায়নে দেখা গেছে যে ইরানের প্রতিটি পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস করতে পারেনি, কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে। এই মূল্যায়ন সম্পর্কে জানেন এমন ৩ জনকে উদ্ধৃত করে সিএনএন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। যদি কাভেন্ট্রির ঘটনা থেকে কিছু শেখার থাকে তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উৎপাদন কয়েক মাসের মধ্যে আবার চালু হবে, যেমনটা আমেরিকানরা দাবি করেছিল। প্রযুক্তি জ্ঞান ও সর্বোপরি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য ইরানিদের যে সংকল্প তা সবকিছুই এই ঝড় মোকাবেলা করেছে। স্পষ্টতই ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইরানি ক্ষেপণাস্ত্রগুলো যে ক্ষতি করেছে তাতে ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধের লক্ষ্য অবশ্যই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহর হবে। ইসরায়েলের জন্য এটি একটি স্পষ্ট ও চলমান হুমকি হিসেবে রয়ে গেছে। যুদ্ধের ১২ দিনে ইরানের ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েল যত বেশি ক্ষতির শিকার হয়েছে তার চেয়ে কম ক্ষতি হয়েছে হামাসের তৈরি রকেট বা হিজবুল্লাহর সাথে মাসের পর মাস যুদ্ধ করে। ১২ দিনে ইসরায়েলের সেনাদের অ্যাপার্টমেন্টগুলোতে এমন ক্ষতি হয়েছে যা আগে কেবল ইসরায়েলি বিমান হামলায় গাজা এবং লেবাননে ঘটেছে। এটিও একরকম ধাক্কা ছিল। একটি তেল শোধনাগার এবং একটি বিদ্যুৎ কেন্দ্র সহ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরান। তারা ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে হামলার খবর দিয়েছে, যদিও ইসরায়েলের কঠোর সেন্সরশিপের কারণে এসব দাবি যাচাই করা কঠিন। আর অবশেষে ইরানি শাসন ব্যবস্থা এখনও টিকে আছে, বরং ইসরায়েলের বিনা প্ররোচনায় হামলার বিরুদ্ধে জাতীয়তাবাদী ক্রোধের কারণে এই শাসন ব্যবস্থা দেশকে তিক্ত না করে একত্রিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরেকটি বড় অর্জন আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনা।
এখন তো তা একটি বিষাক্ত পানির মতো দেখাচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুর যুদ্ধের উপর একটি কঠিন ও অকাল ব্রেক কষার পর তেল আবিবের একটি কেন্দ্রীয় সড়কে ধন্যবাদ মিস্টার ট্রাম্প লেখা ব্যানারটি আর কতদিন থাকবে? 12 দিন আগে ট্রাম্প ইসরায়েলের ওপর ইরানের আকস্মিক হামলায় আমেরিকা জড়িত থাকার ধারণা প্রত্যাখ্যান করেছিল। যখন তিনি দেখলেন এটি সফল হচ্ছে, তখন ট্রাম্প এই প্রকল্পে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করে বলেছিলেন যে এটি কেবল মার্কিন প্রযুক্তির সাহায্যে সম্ভব হয়েছিল। আক্রমণ চলতে থাকলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি নিজেও ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তনের বিরোধী নন। কিন্তু শেষ 24 ঘন্টায় ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি থেকে সরে আসেন। কাতারের আলু দিয়ে বিমান ঘাঁটিতে হামলার উদ্দেশ্যের কথা আমেরিকাকে সতর্ক করায় ইরানকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং আমাদের সময়ের শান্তি ঘোষণা করেছিলেন। নেতানিয়াহুর ইরানকে গাজার মতো ধুলোয় মিশিয়ে দেওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করার পরিবর্তে ট্রাম্প এমন একটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন যা সবে শুরু হয়েছিল। এবং গাজার বিপরীতে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার মতো অবস্থায় নেই। ট্রাম্পের নিজেও একটি এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুতর সমস্যা ছিল, কারণ এর বিরুদ্ধে ছিলেন তার দলের অর্ধেক সদস্য। নেতানিয়াহুর জন্য এই বিগত 12 দিন ছিল এক কঠিন শিক্ষা ও অভিজ্ঞতা। যদিও প্রথম দিন প্রমাণ করে যে ইসরায়েলি গোয়েন্দারা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যেমন সাফল্য অর্জন করেছিল, তেমনি ইরানের সামরিক ও বৈজ্ঞানিক কমান্ডের প্রথম স্তরকে নির্মূল করে এই সাফল্য অর্জন করতে পারে। একইভাবে ইসরায়েল সরাসরি মার্কিন সহায়তা ছাড়াই এই সব কিছু একা করতে পারে। অথচ 10 দিনের মধ্যে এটি স্পষ্ট হয়ে যাচ্ছিল যে আমেরিকা যোগ না দিলে ইসরায়েল এই যুদ্ধে তার কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। কিন্তু ওয়াশিংটনকে শুধু ইসরায়েলের একটি প্রকল্পে যুক্ত করার জন্য নেতানিয়াহু ইসরায়েলের যত প্রশংসা করিয়েছিলেন, এই প্রশংসার কালি শুকানোর আগেই ট্রাম্প তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র থেকে আবারও মুখ ফিরিয়ে নিলেন। তিনি এক কোপে কাজ শেষ বা ওয়ান হিট ওয়ান্ডার বলে প্রমাণিত করেছেন। ফোর্দোতে মাটির গভীরে প্রথিত পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাটি সত্যি অকার্যকর হয়েছে কিনা তা মূল্যায়নের কোনো সময় না নিয়ে ট্রাম্প মিশন সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। ট্রাম্প সন্দেহজনক গতিতে এটি করেছিলেন, কারণ ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে তার কোনো মার্কিন সেনা হত্যা না করার জন্য ইরানকে অভিনন্দন জানানোর একটি তাড়াহুড়ো ছিল। ঠিক যেভাবে তিনি রিয়াদে গিয়ে অর্থ আদায় করার আগে ইয়েমেনের হুথিদের সাথে চুক্তি করেছিলেন, ঠিক তেমনি অন্যদিকে এই সংঘাত থেকে ইরান কৌশলগত লাভ নিয়ে বেরিয়ে আসছে। যদিও এটি তাৎক্ষণিক যে আঘাত সহ্য করেছে এবং শত শত হতাহতের শিকার হয়েছে তা উপেক্ষা করা উচিত নয়। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকেও ভূপাতিত করতে পারেনি, যদিও তারা ড্রোন নামিয়ে এনেছে বলে মনে করা হচ্ছিল। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশে অবাধে বিচরণ করতে সক্ষম ছিল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আবারও দেখিয়েছে যে তারা বিপ্লবী গার্ড কর্পস এবং ইরানি বিজ্ঞানীদের অনেক গভীরে ঢুকে পড়েছে। এগুলো সবই স্পষ্ট ব্যর্থতা, কোনোটি নির্ণায়ক বলে প্রমাণিত হয়নি। শেষ পর্যন্ত 1940-এর দশকে ব্রিটেনের কথা ধার করে বললে ইরানকে যা করতে হয়েছিল তা হলো শান্ত থাকা এবং চালিয়ে যাওয়া। এর অর্থ ছিল সবগুলো আকাশ থেকে ভূপাতিত করা হবে এবং ইসরায়েলের পুরো জনসংখ্যা আশ্রয় কেন্দ্রে রয়েছে জানা সত্ত্বেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র অবিরাম স্রোত পাঠানো। ফলে ইসরায়েলের মূল্যবান ও ব্যয়বহুল এরো ক্ষেপণাস্ত্র সরবরাহ ফুরিয়ে আসছিল। ইরান যেভাবে যা প্রতিষ্ঠা করেছে সেটা হলো 20 মাস যুদ্ধের পর ইসরায়েলি অর্থনীতি আর নিজেকে দ্বিতীয় ফ্রন্টের এই অর্থক্ষয়কারী যুদ্ধে সামলাতে পারছিল না। নেতানিয়াহুর একটি দ্রুত সাফল্য প্রয়োজন ছিল এবং প্রথম দিনের সাফল্য সত্ত্বেও তা আর কখনোই আসেনি। তা সত্ত্বেও ট্রাম্পের নিষেধ মেনে ইসরায়েল বোমা হামলা বন্ধ করতে পারেনি। তাই আরেকটি স্পষ্ট বার্তা লাউড স্পিকারে দিতে হয়েছিল, ইসরায়েল ওই বোমাগুলো ফেলবে না, যদি ফেলো তাহলে তা হবে একটি বড় লঙ্ঘন। ট্রাম্প বড় গর্জন করেছিলেন। আসলে যুদ্ধটা কি শেষ পর্যন্ত এই সংঘাত কখনোই এমন একটি পারমাণবিক বোমা কর্মসূচির সমাপ্তি সম্পর্কিত ছিল না। এই সংঘাত মূলত ছিল দুটি বয়ানের মধ্যে। প্রথমটি সুপরিচিত, অনেকটা এরকম 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ছিল একটি কৌশলগত ভুল। আরব বা ইরানিরা ইসরায়েল ও আমেরিকার মিলিত শক্তি, এমনকি সর্বাধুনিক প্রজন্মের অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলের শক্তির সাথে কখনোই তাল মিলাতে পারবে না। ইসরায়েল সর্বদা যুদ্ধক্ষেত্রে তার শত্রুদের পরাজিত করবে, যেমনটি তারা 1948, 1967, 1973, 1978 এবং 1982 সালে করেছিল। আরবদের জন্য একমাত্র বিকল্প হলো ইসরায়েলকে তার শর্তে স্বীকৃতি দেওয়া।
যার অর্থ তার সাথে ব্যবসা করা এবং ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি অন্য দিনের জন্য রেখে দেওয়া। এই দৃষ্টিভঙ্গির বিভিন্ন মাত্রায় এবং আনুষ্ঠানিকভাবে সমস্ত আরব নেতা এবং তাদের সামরিক ও নিরাপত্তা প্রধানেরা ধারণ করেন। বিকল্প বয়ানটি হল ইসরায়েল রাষ্ট্র তার বর্তমান রূপে যতদিন থাকবে ততদিন শান্তি থাকতে পারে না। ফিলিস্তিনের ইহুদিদের উপস্থিতির বিপরীতে এটি সংঘাতের উৎস। দখলদারত্ব যতদিন চলবে প্রতিরোধ ততদিন থাকবে। ইসরায়েলের আধিপত্য ও জয় করার ইচ্ছাকে অস্বীকার করে ইরানের শাসন ব্যবস্থা অস্বস্তি টিকিয়ে রাখা তার কৌশলগত রকেট বাহিনীর চেয়েও গুরুত্বপূর্ণ। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা গাজার ফিলিস্তিনিদের আত্মসমর্পণে রাজি না হওয়া যে মনোভাব দেখিয়েছে ইরান, সেই একই মনোভাব দেখিয়েছে। যদি যুদ্ধবিরতি টিকে থাকে তাহলে ইরানের কাছে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তার কোনো তাড়াহুড়ো করা উচিত নয়, কারণ ট্রাম্প নিজেই দুবার এই টেবিল ত্যাগ করেছেন। একবার যখন তিনি 2018 সালের মে মাসে ইরানের সঙ্গে থাকা 6 জাতির পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছিলেন, আর চলতি জুন মাসে আবার যখন তার দূত স্টিভ উইটকফ সরাসরি আলোচনায় যুক্ত ছিলেন। ট্রাম্প গর্ব করে বলেছিলেন তিনি আলোচনার মাধ্যমে ইরানিদের ধোঁকা দিয়েছেন এবং একই সময় ইসরায়েলকে তার হামলার প্রস্তুতি নিতে হয়েছিল। ঠিক আছে, তবে তিনি আর সেই কৌশলটি ব্যবহার করতে পারবেন না। তেহরানের হাতে তবে বিকল্প কি? আলোচনায় ফিরে আসার জন্য ইরানের গ্যারান্টির দরকার হবে যে ইসরায়েল আর আক্রমণ করবে না। এমন গ্যারান্টি যা ইসরায়েল কখনোই দেবে না, যেমনটি আমি ও অন্যান্যরা যুক্তি দিচ্ছি। এসটিপির অংশ হওয়াটা ইরানের স্বার্থে নেতিবাচকভাবে কাজ করেছে। তারা এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে, আবার পরমাণু বোমা তৈরির তোড়জোড় শুরু করতে পারে, যাতে ইসরায়েল আর কখনো এমন না করে। বাস্তবে ইরানকে কিছু করতে হবে না। তারা সর্বোচ্চ চাপের নিষেধাজ্ঞা এবং সর্বশেষ আমেরিকান অস্ত্রশস্ত্র ব্যবহার করে 12 দিনের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করেছে। তাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। এই হামলা যে ক্ষতি হয়েছে তা পুনর্গঠন ও মেরামত করতে পারে। যদি অতীতের অভিজ্ঞতা থেকে কিছু শেখার থাকে তাহলে এটি আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েল গাজার হাতে তৈরি রকেটের বদলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছে। এই যুদ্ধ একটি পরোক্ষ শত্রু এবং ছায়াযোদ্ধাদের পৃষ্ঠপোষককে একটি সরাসরি শত্রুতে পরিণত করেছে। এই শত্রু এমনই যে ইসরায়েলের সব মানুষকে বাংকারে পাঠাতে দ্বিধা করবে না। এটি একটি অর্জন। কিন্তু 12 দিন আগে নেতানিয়াহু যা ভাবছিলেন তা নয়। প্রধান ইউরোপীয় দেশগুলোর সবাই ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে, ফলে ইরানের কাছে তাদের বলার মতো কিছুই নেই। ইরানের উপর আন্তর্জাতিক আইনের সম্পূর্ণভাবে অবৈধ একটি আক্রমণের প্রতি তাদের মেরুদণ্ডহীনতা ও সম্মতি দেওয়ার কারণে তারা মধ্যস্থতা করার সমস্ত সক্ষমতা ও যোগ্যতা ত্যাগ করেছে। শুধু তাই নয়, তারা যে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার দাবি করে তাকেই তারা দুর্বল করেছে।